স্পষ্ট, এই যে হামাসের যে উস্কানি, সেই উস্কানিতে ইসরায়েলের ওপর অ্যাটাক হচ্ছে, ইসরায়েল কিন্তু পাল্টা তাদের প্রত্যাঘাত করছে, ঠিক যেরকম তাদের সার্বভৌমত্বে আঘাত হানা হচ্ছে সে তার জন্য। এবং এতে করে সমস্যায় কারা পড়ছেন? সমস্যায় পড়ছেন যে নিরীহ ফিলিস্তিনি মানুষ রয়েছেন, জনতা রয়েছেন তারা। ঠিক এটাই আমরা বলার চেষ্টা করছি যে ভারতের সার্বভৌমত্বে যদি আঘাত আসে, ভারত চুপ করে বসে থাকবে না, আর এর খেসারত দিতে হবে বাংলাদেশি সাধারণ জনতাকে। আমি আপনার কাছে আলোচনায় আসবো, তবে শাহিদুল ভাই, তবে তার আগে একটু আমাদের দর্শকদের বলে রাখি, এই শিলিগুড়ি করিডোরের কথা বললাম, সেখানে এই S-400 অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম সেখানে মোতায়েন করা হয়েছে। তার পাশাপাশি ভারতীয় বায়ুসেনার মিগ যে বিমানগুলো রয়েছে সেই বিমান তো রয়েছে, তার পাশাপাশি যেটা আমি বললাম যে এই রাফালের একটা গোটা স্কোয়াড্রন হাসিমারা বায়ুসেনা ঘাঁটিতে সেখানে মোতায়েন রয়েছে। এবং এর পাশাপাশি ত্রিশক্তি কর্পস, যারা বেশ কয়েক মাস আগেই, কয়েকদিনের মধ্যেই আপনারা আজ তাক বাংলা সার্চ করলে সেই ছবিও পেয়ে যাবেন, সেই ত্রিশক্তি কর্পস কিন্তু জলপাইগুড়িতে তারা একটা তাদের এক্সারসাইজ তারা সেখানে কন্ডাক্ট করেছিল। এবং তার পাশাপাশি T-90 ট্যাঙ্ক, সেই T-90 ট্যাঙ্ক মজুত রয়েছে, ব্রহ্মোস ক্রুজ মিসাইল সেখানে মজুত রয়েছে। অর্থাৎ বাংলাদেশের বুঝে যাওয়া উচিত যে তাদের কিন্তু এবারে সমঝে চলা, বাংলাদেশ বলা ভুল, মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টা মণ্ডলীর বোঝা উচিত যে নিজের দেশের স্বার্থে একটু সমঝে কথা বলা এবং ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ অবস্থানে যাওয়াটাই কিন্তু তাদের জন্য কাম্য। এবারে শাহিদুল ভাই আপনার কাছে আসছি, আপনি তো এই দিকটা বলছেন, মানে উস্কানি দেওয়া বা এই সমস্ত প্ররোচনা দেওয়ার কথাগুলো বলছেন। আরও একটি বিষয় খুব উল্লেখযোগ্য, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকজন অফিসার যারা নাকি স্পেনে, টার্কি মানে তুরস্ক এবং ISI এর বেশ কয়েকজন সিনিয়র অফিসিয়াল সেখানে রয়েছেন, তাদের মধ্যে নাকি একটা সেখানে নাকি গোয়েন্দা মিটিং বা গোয়েন্দা আলোচনা সেখানে সংগঠিত হয়েছে। এবারে এই যে প্ররোচনা দেওয়া বা উস্কানি দেওয়া, আমরা জানি যে তুরস্কের একটা অভিসন্ধি রয়েছে, প্যান ইসলামিক একটা ডেভেলপমেন্ট সারা দেশে ছড়িয়ে দেওয়া, সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া, যদিও সেটা মানে তাদের উদ্দেশ্যটা যে কতটা সুন্দর সেটা নিয়ে তো অনেক প্রশ্ন রয়েছে। কিন্তু এই যে উস্কানি দেওয়া, এই উস্কানি দেওয়াতে কিন্তু শুধুমাত্র পাকিস্তান বা ISI নয়, তুরস্কের মতো দেশও কিন্তু জড়িয়ে পড়ছে, এই বিষয়গুলো সামনে আসছে। দেখুন, একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, পৃথিবী কিন্তু ধর্ম দিয়ে চলছে না। ধর্ম তো বিশ্বাসের ব্যাপার। পৃথিবী চলছে আঞ্চলিক সহযোগিতা বা আন্তর্জাতিক সহযোগিতা দিয়ে। আজকে যদি ভারত গতকালকে একটি প্রজ্ঞাপন জারি করেছে, বাংলাদেশের ট্রানজিট সুবিধা বাতিল করেছে তারা, বাংলাদেশের গার্মেন্টস পণ্য বিশেষ করে, তা নিয়ে আমরা কত বিপদের মধ্যে বা আমরা কত হাহতাশ করছি, আমরা কত আশঙ্কার কথা বলছি। তো ভারতের উপর দিয়ে যদি বাংলাদেশ বিমান চলাচল বন্ধ করে, কথার কথা, তাহলে কি আমরা ধর্মীয় ভাবে সেটা সমাধান করতে পারবো? না, কখনোই পারবো না। এটাকে আমাদের আঞ্চলিক ইস্যু নিয়ে করতে হবে। ধর্মের কথা যদি বলেন, ভারতবর্ষে 140 কোটি মানুষের মধ্যে 20 কোটি মুসলিম আছে, অন্যান্য ধর্মের লোক আছে। বাংলাদেশে 18 কোটি মানুষের কথা বলা হয়, সেখানে 16 কোটি মুসলিমের পাশে 2 কোটি অন্যান্য ধর্মের মানুষও আছে। তো এই যে সমন্বয়, এখানে ধর্মটাকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছে আমাদের এই ইউনূসের সরকার। তারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটি সংযোগ ঘটাতে চেষ্টা করছে, যে সংযোগ দিয়ে তারা মূলত বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ, যারা ধর্মের প্রতি যারা আবেগী, যারা ধর্মটাকে বেশি প্রায়োরিটি দেয়, সেই বিশ্বাসের জায়গাটাকে পুঁজি করে এই সরকার, এই ইউনূস সরকার ইসলামিক সেন্টিমেন্ট গ্রো করতে চাচ্ছে। তারই অংশ হিসেবে মূলত তারা এই ইসলামিক ফাঁকফোকর গুলো খুঁজছে, এই ফিলিস্তিন ইস্যুকে সামনে আনা, বা এই যে আজকে আপনি স্পেনে যে বৈঠকের কথা বলেছেন, যে আমি ভারতীয় গণমাধ্যম দেখেছি যে সেখানে আমাদের যে DGFI সামরিক গোয়েন্দা সংস্থা এবং ISI পাকিস্তানি গোয়েন্দা সংস্থা এবং তুরস্কের যে MTI গোয়েন্দা সংস্থা, ইন্টেলিজেন্ট তুরস্কের যারা, তাদের প্রধানরা বৈঠক করেছেন। এই বিষয়টি কি আমরা যদি এইভাবে নেই যে আজকে বাংলাদেশের মতো একটি রাষ্ট্রের এইভাবে ইসলামীকরণ, এইভাবে সাম্প্রদায়িকতা সৃষ্টি করে, এইভাবে ধর্মীয়করণ করে বাংলাদেশটাকে যদি আমরা জঙ্গিবাদী, তাদের ইসলামিক আদর্শের, বিশেষ করে ইসলামিক আদর্শ না, এটা জঙ্গি আদর্শ, ইসলামের আদর্শ জঙ্গিপনা নয়, ইসলামের আদর্শ শান্তি,
ইসলাম শান্তির ধর্ম, ইসলাম অশান্তির ধর্ম না, এই নির্দেশনা ইসলামের কোথাও আমি অন্তত পাইনি। বড় কোনো আলেম ওলামা বা ইসলামের পথ প্রদর্শকরা এটা বলেন না। সেইখানে দাঁড়িয়ে আজকে ইসলামীকরণের নামে এই জঙ্গিকরণ করা হচ্ছে বাংলাদেশকে। তার দায়ভার যেটি আপনি বলছিলেন যে বাংলাদেশের জনসাধারণকে নিতে হবে, এই 18 কোটি মানুষকে নিতে হবে। আজকে এই যে যারা ক্ষমতায় আছে, একটি কথা আমি কি হাস্যকর কথা আপনাকে বলি, যে মজার কথা, যেটি কালকেই বাংলাদেশে ঘটেছে। বাংলাদেশ একজন অজিত দোভাল বানিয়েছে, একজন নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছে, এনার নাম খলিলুর রহমান। এই খলিলুর রহমান হচ্ছে বাংলাদেশের একজন বিতর্কিত প্রবাসী, বাংলাদেশ থেকে তিনি মূলত আমেরিকায় থাকেন। এই খলিলুর রহমান মূলত 2001 সালে আমরা যাকে দেখেছিলাম বাংলাদেশ সরকারের তৎকালীন যিনি প্রধান উপদেষ্টা ছিলেন বিচারপতি লতিফুর রহমান, তার সেক্রেটারি হিসাবে। মূলত ইনি একজন ডিপ্লোম্যাট এবং উনি চাকরি জীবন সম্পন্ন করেননি, অল্পদিন উনি বাংলাদেশের ফরেন সার্ভিসে চাকরি করেছেন। তার সুবাদে উনি 2001 সালে আলোচনায় আসেন তৎকালীন প্রধান উপদেষ্টা লতিফুর রহমানের সেক্রেটারি হিসেবে। এবং ওই সময় ওনার বিরুদ্ধে একটি অভিযোগ ওঠে যে উনি একটি পরকীয়ার কারণে উনি চাকরি ছেড়ে বাংলাদেশ থেকে চলে যান, এবং উনি দীর্ঘদিন হাওয়া হয়েছিলেন। এই হাওয়া মানুষটা হঠাৎ করে 2024-এর পট পরিবর্তনের পরে আমরা শুনলাম বাংলাদেশের রোহিঙ্গা বিষয়ক স্পেশাল দূত হিসাবে সরকারের, মানে এই ডক্টর ইউনূসের বিশেষ দূত হিসাবে উনি জয়েন করলেন। এরপরে আমরা খুঁজে খুঁজে সেই খলিলুর রহমানকে আবিষ্কার করলাম, এবং তিনি আমরা দেখলাম যে ব্যাংকক সফরের আগে কয়েকটি প্রেস কনফারেন্স করে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের বিষয়ে আলোচনা করলেন। এবং নরেন্দ্র মোদীর সঙ্গে ইউনূসের বৈঠকের আগের দিন রাতে খলিলুর রহমানকে আমরা দেখলাম অজিত দোভালের সঙ্গে তিনি ডিনার টেবিলে কয়েকটি ছবি প্রকাশ করলেন এই সরকারের উপদেষ্টা। এবং খোঁজ খবর নিয়ে আমরা যেটা জানলাম যে উনি বিশেষ করে উনি একসময় জাতিসংঘের সঙ্গে কাজ করতেন, সেই সুবাদে উনি রোহিঙ্গা ইস্যু নিয়ে কাজ করছেন, যে কাজটি উনি ইউনূসের পক্ষে থেকে করছেন। মজার ব্যাপার হচ্ছে গতকাল ইউনূস সরকার তাকে জাতীয় উপদেষ্টা হিসেবে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে নিয়োগ দিলেন। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মানে অর্থ তাহলে আমার কাছে মনে হচ্ছে ইউনূস সরকার বা তার আশেপাশের লোকজন বোঝে না যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে। তা আমার প্রশ্ন হচ্ছে যে দেশের সামরিক বাহিনীর বা গোয়েন্দা ইন্টেলিজেন্স এজেন্সি বা পুলিশ বাহিনী থেকেই মূলত ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার কে নিয়োগ করা হয়। পৃথিবীর সমস্ত দেশে আমরা সেটাই দেখি। যেমন আমেরিকাতে আমরা তুলসী গাবার্ডের কথা বলছি, তাকে নিয়োগ করা আছে, সে সামরিক বাহিনীর লোক ছিল, ইন্টেলিজেন্স এজেন্সির লোক ছিল। ভারতের যারা নিরাপত্তা অ্যাডভাইজার হিসেবে বিগত দিনে দায়িত্ব পালন করেছে বা এখন যিনি করছেন বা তার উপদেশ পাশে যারা কাজ করেন, সবাই সামরিক বাহিনী, পুলিশ বাহিনী বা ইন্টেলিজেন্স এজেন্সি থেকে আসে। কিন্তু এই খলিলুর রহমান কোথা থেকে এলেন, তাকে অজিত দোভাল বানিয়ে দেওয়া হলো। এরকম হাস্যকর কাজকর্মগুলো বাংলাদেশে হচ্ছে। তো এই যে কপি অজিত দোভাল, এই কপি অজিত দোভাল বাংলাদেশের সামরিক শক্তিকে কোথায় নিয়ে যাবেন, কিভাবে অপারেট করবেন? আমার একটা প্রশ্ন বারবার করে মাথায় আসছে, সেটা হচ্ছে এই খলিলুর রহমান সম্পর্কে তো আপনি বলছেন যাকে ডিনার টেবিলে অজিত দোভালের সঙ্গে দেখা গেছে। এবারে ওই হালকা মুডে কথার ছলে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, মোহাম্মদ ইউনূসের সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আবার ফাঁস করে দিয়ে আসলেন না তো অজিত দোভালের কাছে? মানে আমার এই বিষয়টা খুব মাথায় আসছে। এই ভদ্রলোককে আমার ধুরন্ধর, মানে আমার যতটুকু অনুসন্ধান, আমি এটা অনুসন্ধান তাকে নিয়ে করেছি, সেটি আমার কাছে আছে, তো আমি সেটা পাবলিশ করব। তো আমি যতটুকু দেখলাম সেটা ধুরন্ধর, সে নিজের ভালো ছাড়া আর কিছু বোঝে না।